এখানে আমরা ফার্টিলাইজেশন সম্পর্কে পড়ব। ফার্টিলাইজেশন কি এবং ফার্টিলাইজেশন কিভাবে হয় সেই সম্পর্কে আলোচনা করব। ফার্টিলাইজেশন একদম তার সিম্পলেস্ট ডেফিনিশন বলা যেতে পারে যে ইউনিয়ন অফ মেল এন্ড ফিমেল গ্যামেট। মেল এবং ফিমেল গ্যামেটের যে ফিউশন বা ইউনিয়ন সেটাকেই বলা হচ্ছে ফার্টিলাইজেশন। মেল গ্যামেট যেটাকে আমরা কি বলছি স্পার্ম, আর ফিমেল গ্যামেট হচ্ছে ওভাম, এর ইউনিয়ন হচ্ছে। কোথায় হচ্ছে? ফিমেল যে ট্র্যাক্ট সেই ফিমেল ট্র্যাক্টের মধ্যে হচ্ছে। এর টাইমিং কখন? যে মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা পড়েছি যে ওভিউলেশন হচ্ছে 14th ডেতে ওভিউলেশন হয়। যে এলএইচ হরমোনের প্রভাবে এটা ওভারি আছে, ওভারি থেকে সেকেন্ডারি ওসাইট রিলিজ করছে, রিলিজ করে সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে যাচ্ছে। এবার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়ার 10th to 17th ডে এর মধ্যে হচ্ছে সবচেয়ে ফার্টিলাইজেশন প্রবাবিলিটি বেশি। এই সময় যদি এগ রিলিজ করেছে এবং সেই সময় যদি স্পার্ম আস্তে আস্তে যদি ফিমেল ট্র্যাক্ট বা যে ফ্যালোপিয়ান টিউবে যদি আসে, তাহলে কি হবে? তাদের মধ্যে ফিউশন হবে। এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব রয়েছে। এবার হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের কোন জায়গাটায় হচ্ছে? ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পিউলা অংশে ফার্টিলাইজেশন হচ্ছে। অ্যাম্পিউলা অংশটা কোনটা? যে একদম এই অংশটা হচ্ছে ইনফান্ডিবিউলাম, তারপরে হচ্ছে অ্যাম্পিউলা, এই অংশটাকে বলছে অ্যাম্পিউলা, তারপর ইসমাস। এই অ্যাম্পিউলা এবং ইসমাসের যে জাংশন, এইখানে ফার্টিলাইজেশন হচ্ছে। এবার হচ্ছে আমরা দেখবো যে প্রসেস অফ ফার্টিলাইজেশন, কিভাবে এখানে ফার্টিলাইজেশন হচ্ছে। এবার যে মেল এবং ফিমেল গ্যামেট তাদের স্ট্রাকচারটা একটু দেখে নিই। ফিমেল গ্যামেট যখন এগ রিলিজ করছে ওভারি থেকে, সেটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট। গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি ওসাইট রিলিজ করছে। সেকেন্ডারি ওসাইট তার বাইরে কর্নার রেডিয়েটা আছে, তার ভিতরে জোনা পেলুসিডা লেয়ার, আর এর মধ্যে রয়েছে সেকেন্ডারি ওসাইট, আর এক সাইডে হচ্ছে ফার্স্ট পোলার বডি। আর জোনা পেলুসিডার একদম যে ভিতরে আরেকটা লেয়ার আছে, সেটা হচ্ছে ভাইটালাইন মেমব্রেন। ভাইটালাইন মেমব্রেন এবং তারপরে আর জোনা পেলুসিডা আর ভাইটালাইন মেমব্রেনের মাঝখানে যে স্পেস, সেটাকে বলছে পেরিভাইটেরিয়ান স্পেস। এই হচ্ছে সেকেন্ডারি ওসাইট। যখন গ্রাফিয়ান ফলিকল, এগের যে ওভারির মধ্যে যে গ্রাফিয়ান ফলিকল আছে, সেই গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি ওসাইট রিলিজ করছে। এবং সেকেন্ডারি ওসাইট রিলিজ করার পরে কি হচ্ছে? সেকেন্ডারি ওসাইটের উপরে এই যে ইনফান্ডিবিউলাম থেকে যে আঙুলের মতো খাঁজ তৈরি হয়েছে, ফিমব্রি রয়েছে, সেই ফিমব্রি ঠিক হচ্ছে, সাপোজ এটা যদি ওভারি হয়, এই ওভারির উপরে আমার হাতের যে আঙুলগুলো এরকম ফিমব্রি আছে ওভার দ্য ওভারি। এবার হচ্ছে একটা সুইপিং মুভমেন্ট হচ্ছে। এই সুইপিং মুভমেন্টের কারণে কি হচ্ছে? যখন ওভারি থেকে এগ রিলিজ করছে, সেকেন্ডারি ওসাইট রিলিজ করছে, সেটা এই ফ্যালোপিয়ান টিউবের যে ফিমব্রি, যে আঙুলের মতো যে স্ট্রাকচার, তার ভিতরে প্রবেশ করছে এবং সেটা আস্তে আস্তে
কি হচ্ছে, ফ্যালোপিয়ান টিউব দিয়ে উপরের দিকে মুভ করছে। এবং এই মুভমেন্টে কে সাহায্য করছে? মুভমেন্টের একটা হচ্ছে সিলিয়া রয়েছে, এখানে যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সিলিয়া, সেটাকে হচ্ছে সেকেন্ডারি ওসাইডের মুভমেন্টে হেল্প করছে। এছাড়া হচ্ছে পেরিস্টলটিক মুভমেন্ট আছে। পেরিস্টলটিক মুভমেন্ট, যে ফ্যালোপিয়ান টিউব তার পেরিস্টোলোসিস মুভমেন্ট হচ্ছে, এবং সেই পেরিস্টোলোসিস মুভমেন্ট আর এই সিলিয়ার কারণে সেকেন্ডারি ওসাইড ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। এবার আমরা মেল গ্যামেটটা দেখব। মেল গ্যামেট, তার হেড রয়েছে এবং তার উপরে একটা টুপির মতো অংশ, অ্যাক্রোজোম আছে, বিভিন্ন এনজাইম রয়েছে অ্যাক্রোজোমে, এবং তারপরে এখানে নেক, তারপরে মিডল পিস, এবং মিডল পিসের নিচে হচ্ছে টেল পোর্শন রয়েছে। নেক্সট হচ্ছে অ্যারাইভাল অফ স্পার্ম। কোথায় অ্যারাইভাল হচ্ছে? এই ফ্যালোপিয়ান টিউব। এখান থেকে যখন ওভারি থেকে যখন সেকেন্ডারি ওসাইট রিলিজ করেছে এবং সেটা ফ্যালোপিয়ান টিউবে গেছে, এবং ফ্যালোপিয়ান টিউবের যে অ্যাম্পিউল অংশে এসছে, ঠিক একই সময়ে যদি স্পার্ম এখানে আসে, তাহলে স্পার্ম আর হচ্ছে যে সেকেন্ডারি ওসাইট রয়েছে তাদের মধ্যে ফিউশন ঘটবে। এবার যে ইজাকুলেশনে, কপুলেশনের সময় যখন ইজাকুলেশন হবে ভ্যাজাইনাতে, সিমেন আসবে, সেই সিমেনের মধ্যে প্রচুর হচ্ছে স্পার্ম রয়েছে। সিমেনের এখানে জেনারেলি 2 to 6 ml সিমেন হচ্ছে কপুলেশনের সময় ইজাকুলেট হচ্ছে ভ্যাজাইনাতে। এর 10% হচ্ছে স্পার্ম রয়েছে। এই 10% এ প্রায় হচ্ছে 200 to 300 মিলিয়ন স্পার্ম রয়েছে। এবং এই স্পার্ম কোথায় যাচ্ছে? আস্তে আস্তে ভ্যাজাইনা থেকে সার্ভিক্স হয়ে ইউটেরাসের দিকে মুভ করবে। ভ্যাজাইনার পিএইচ হচ্ছে 3.5, যেটা হাইলি অ্যাসিডিক। এর ফলে হচ্ছে যে ভ্যাজাইনাতে কোনো যে ক্ষতিকারক যে মাইক্রোবস গুলো এখানে স্টে করতে পারে না। এবার কি হচ্ছে, যখন ইজাকুলেশনের সময় এখানে সিমেন আসছে, সেই সিমেনের মধ্যে বিভিন্ন প্রোটিন রয়েছে, সেই প্রোটিন অ্যাসিডিক পিএইচে আসা মাত্রই কিছু প্রোটিন কোয়াগুলেট করে যাচ্ছে। এই কোয়াগুলেশনের কারণে কি হচ্ছে, সিমেনের মধ্যে প্রচুর স্পার্ম আছে, সেই স্পার্ম ভ্যাজাইনাতে হোল্ড করে থাকছে, ভ্যাজাইনাতে স্টে করছে। তারপর কি হচ্ছে, আস্তে আস্তে ভ্যাজাইনার উপরে যে সার্ভিক্স, সেই সার্ভিক্সের মধ্য দিয়ে সেটা যায়। এই সার্ভিক্সেও এখানে বিভিন্ন মিউকাস গ্ল্যান্ড আছে, মিউকাস সিক্রেশন হচ্ছে, যেটা হচ্ছে স্পার্ম গুলোকে এগেইন হোল্ড করে রাখছে। এরপর স্পার্ম টুয়ার্ডস ইউটেরাসে যাচ্ছে। ইউটেরাসের যে পিএইচ হচ্ছে 7.5, অর্থাৎ বেসিক পিএইচ। এই বেসিক পিএইচ এ স্পার্মের মুভমেন্ট অনেক বেশি। এখানে একটু স্লো মুভমেন্ট দেখা যায়, ইউটেরাসে অনেক বেশি স্পার্মের মুভমেন্ট রয়েছে। এবং স্পার্ম কি করছে, স্পার্ম ফ্রুক্টোজকে ইউটিলাইজ করছে। ফ্রুক্টোজ, সিমেনের মধ্যে ফ্রুক্টোজ রয়েছে, সেই ফ্রুক্টোজটাকে ইউটিলাইজ করে এনার্জি তৈরি করছে। স্পার্মের মধ্যে যে মাইক্রোকন্ড্রিয়া রয়েছে এটিপি তৈরি করছে, এবং সেই এনার্জি দিয়ে টেলের যে মুভমেন্ট হচ্ছে, এবং আস্তে আস্তে স্পার্ম ইউটেরাস দিয়ে সামনের দিকে যাচ্ছে। এছাড়া এখানে যে ইউটেরাইন যে ওয়াল, সেই ইউটেরাইন ওয়ালেরও কন্ট্রাকশন হচ্ছে, যার জন্য আস্তে আস্তে স্পার্ম কোথায় মুভ করছে, এইখানে চলে আসছে স্পার্ম। যে ফ্যালোপিয়ান টিউব আর ইউটেরাসের জাংশন, ফ্যালোপিয়ান টিউব আর ইউটেরাসের জাংশনে যখন আসছে স্পার্ম, তখন সেকেন্ডারি ওসাইডের চারপাশে যে করোনা রেডিয়েটর রয়েছে,
করোনার রেডিয়েটার, এটা হচ্ছে কেমো অ্যাট্রাক্টেন্ট হিসেবে কাজ করছে। তখন স্পার্ম আস্তে আস্তে সেকেন্ডারি উসাইডের দিকে মুভ করছে। এইভাবে স্পার্ম ফ্যালোপিয়ান টিউব দিয়ে টুয়ার্ডস সেকেন্ডারি উসাইডের দিকে যাচ্ছে। নেক্সট হচ্ছে ক্যাপাসিটেশন। ক্যাপাসিটেশন হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্টেপ। এই ক্যাপাসিটেশন না হলে মেল গ্যামেট বা স্পার্ম সেকেন্ডারি উসাইডের কাছে যেতে পারবে না। ক্যাপাসিটেশন রিঅ্যাকশনটা কি? যে স্পার্মের যে হেডে উপরে যে অ্যাক্রোজোম আছে, এই অ্যাক্রোজোম অংশে, অ্যাক্রোজোমের ঠিক উপরে একটা গ্লাইকোপ্রোটিন প্লাস হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর কোলেস্টেরলের লেয়ার রয়েছে। এবার কি হচ্ছে, স্পার্ম যখন ফ্যালোপিয়ান টিউব দিয়ে আস্তে আস্তে মুভ করবে, এই ফ্যালোপিয়ান টিউবের যে সিলিয়া, এছাড়া মিউকাস গ্ল্যান্ড, তার সাথে ইন্টারঅ্যাকশন হবে। সেই ইন্টারঅ্যাকশনে যে কোলেস্টেরল আর গ্লাইকোপ্রোটিন যে লেয়ার, সেই লেয়ারটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, এবং সেটাই রিমুভাল অফ কোলেস্টেরল এন্ড গ্লাইকোপ্রোটিন ওভার দ্য অ্যাক্রোজোম, সেটা কি বলছে? ক্যাপাসিটেশন রিঅ্যাকশন। এবং ক্যাপাসিটেশন রিঅ্যাকশন হলে যখন এটা রিমুভ হয়ে যাবে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে আরো। সেকেন্ডারি উসাইড তার যে কর্নার রেডিয়েটর আছে, সেই কর্নার রেডিয়েটরটাকে ডাইজেস্ট করতে পারবে। নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট উইথ ওভাম। কিভাবে স্পার্ম ওভামের সাথে কন্ট্যাক্ট করছে, তার আগে দুটো রিঅ্যাকশন হবে, অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন আর হচ্ছে কর্টিক্যাল রিঅ্যাকশন। অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন কি? স্পার্ম আছে, স্পার্মের যে অ্যাক্রোজোম অংশে তার আগে ক্যাপাসিটেশন হয়েছে, ক্যাপাসিটেশন হওয়ার পরে এই অ্যাক্রোজোমাল রিঅ্যাকশনে বিভিন্ন এনজাইম আছে। এবার এখানে কি কি এনজাইম আছে? করোনা রেডিয়েটর পেনিট্রেটিং এনজাইম আছে, যেটা করোনা রেডিয়েটারকে ডাইজেস্ট করছে। তারপর হায়ালুরোনিডেজ, আর রয়েছে অ্যাক্রোসিন এনজাইম। এবার এখানে দেখো, সেকেন্ডারি উসাইড, তার বাইরে কর্নার রেডিয়েটর আছে, আর কর্নার রেডিয়েটর মাঝখানে হায়ালুরোনিক অ্যাসিড আছে। তাহলে কর্নার রেডিয়েটর পেনিট্রেটিং এনজাইম এই কর্নার রেডিয়েটর এগুলোকে ডাইজেস্ট করছে, হায়ালুরোনিক অ্যাসিডকে ডাইজেস্ট করছে হায়ালুরোনিডেজ, এবং তারপর অ্যাক্রোসিন এনজাইম। অ্যাক্রোসিন এনজাইম কি করছে? যখন স্পার্ম জোনা পেলুসিডা লেয়ারকে স্পর্শ করছে, জোনা পেলুসিডা লেয়ারে ZP3 রিসেপ্টর আছে, সেই ZP3 রিসেপ্টরের সাহায্যে স্পার্ম জোনা পেলুসিডার সাথে যুক্ত হচ্ছে। যুক্ত হওয়ার পর অ্যাক্রোসিন এনজাইম এখানে একটা পোর তৈরি করছে জোনা পেলুসিডা লেয়ারে, এবং তারপর কি হচ্ছে, এর মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে স্পার্মের মধ্যে, সেই নিউক্লিয়াস আস্তে আস্তে সেকেন্ডারি উসাইডের মধ্যে প্রবেশ করছে, এবং সেকেন্ডারি উসাইডে মিওটিক সেল ডিভিশন 2, মিওসিস 2 কমপ্লিট হচ্ছে। মিওসিস 2 কমপ্লিট হয়ে কি তৈরি হচ্ছে? ওভাম তৈরি হচ্ছে আর পোলার বডি তৈরি হচ্ছে। এবার এই সেকেন্ডারি উসাইডের ভিতরের দিকে, এই সেকেন্ডারি উসাইডের যে পেরিফেরি, সেখানে কর্টিক্যাল গ্র্যানিউল আছে। কর্টিক্যাল
গ্র্যানিউল। এই কর্টিক্যাল গ্র্যানিউল কি করবে, সেটা আস্তে আস্তে যে পেরিভাইটেলিয়ান স্পেসে চলে আসবে। পেরিভাইটেলিয়ান স্পেস, পেরিভাইটেলিয়ান স্পেস হচ্ছে যে সেকেন্ডারি উসাইট, তার উপর ভাইটেলাইন মেমব্রেন, তারপরে হচ্ছে জোনা পেলুসিডা লেয়ার, ভাইটেলাইন মেমব্রেন, তারপর জোনা পেলুসিডা লেয়ার। এই মাঝখানে স্পেসটাকে বলছে পেরিভাইটেলিয়ান স্পেস। পেরিভাইটেলিয়ান স্পেসে কর্টিক্যাল গ্র্যানিউলগুলো এক্সোসাইটোসিস পদ্ধতিতে বাইরে চলে আসবে। তারপর কর্টিক্যাল গ্র্যানিউল থেকে এনজাইম সিক্রেট হবে, যে এনজাইম কি করবে, জোনা পেলুসিডা লেয়ার কে ঠিক করবে এবং আস্তে আস্তে জোনা পেলুসিডা লেয়ার যে হার্ড হয়ে যাবে এবং এই হার্ড হয়ে যাওয়ার ফলে একটা স্পার্ম যখনই সেকেন্ডারি উসাইডের মধ্যে প্রবেশ করবে, এরপর আর কোনো স্পার্ম জোনা পেলুসিডা লেয়ার দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না। তখন এই মেমব্রেনটাকে বলছে ফার্টিলাইজেশন মেমব্রেন। এইভাবে যে পলিস্পার্মি রোধ হয়। পলিস্পার্মি বিষয়টি কি হচ্ছে, একটা মোর দেন যদি স্পার্ম একটাকে ফার্টিলাইজ করে, সেটা হচ্ছে পলিস্পার্ম। সেই পলিস্পার্মি যে কর্টিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আর পলিস্পার্মি হতে পারছে না। নেক্সট লাস্ট একদম ফিউশন হচ্ছে স্পার্ম থেকে যে প্রোনিউক্লিয়াস, অর্থাৎ মেল প্রোনিউক্লিয়াস আর ফিমেল প্রোনিউক্লিয়াস, তাদের যে নিউক্লিয়ার মেমব্রেন ডিসলভ হচ্ছে এবং দুটো ফিউজ করছে, ফিউজ করে ডিপ্লয়েড জাইগোট তৈরি হচ্ছে। এই হচ্ছে ফার্টিলাইজেশন।